হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের গ্র্যাভিটেশনের লেকচার 2 হবে এবং এই গ্র্যাভিটেশনের লেকচার 2 তে আমরা কি পড়ব কি যে যে আগের যে লেকচার ছিল সেখানে আমরা কি পড়েছিলাম না, সেখানে আমরা পড়েছিলাম যে নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তো নিউটনস ল অফ গ্র্যাভিটেশনে কি ছিল না, বলা হয়েছিল যে দুটি যদি বস্তু থাকে এবং তাদের মধ্যেকার কি দূরত্ব কি তাদের বর্গের ব্যস্তানুপাতিক আর তাদের গুণফলের কি সমানুপাতিক, মানে কি যদি এখানে একটা এম ভর এবং এখানে একটা কি থাকে কি এম ভর থাকে, তবে যদি দুটো এম ভর এভাবে থাকে তবে কি হয় কি, তবে তাদের মধ্যবর্তী দূরত্বটা কি হয়, তাহলে যদি আর হয় তাহলে কি হচ্ছে কি এফ সমানুপাতিক m1 m2, আর তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি হয় কি ব্যস্তানুপাতিক, এবং এখান থেকে যে রিলেশন আসে সেটা হলো কি এফ সমান জি m1 m2 বাই কি আর এর স্কয়ার, যেটাকে কি বলি কি আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। তো এটা কি, এটা হলো না নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। এখন এই নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের থেকেই তো আরো একটা আমাদের জিনিস আছে, যেটা হলো কি যে নিউটনস ল এর ভেক্টর ফর্ম অফ নিউটনস ল অফ গ্র্যাভিটেশন। নিউটনস ল অফ গ্র্যাভিটেশনের কি ভেক্টর ফর্ম। তাহলে যদি ভেক্টর ফর্ম যদি আমাদেরকে জানতে হয় তাহলে আমাদের কি করতে হবে না, দেখো যে যদি যদি আমি ধরি যে দুটো দুটো m1 এবং m2 ভরের বস্তু, তাহলে কি আমি যদি এখান থেকে অ্যাজিউম করি, এই যে m1 এবং m2 ভরের বস্তু, একটা কি বস্তু m1 ভরের বস্তু এবং একটা কি m2 ভরের বস্তু xy প্লেনে আছে। এটা কি ধরলাম আমি m1 ভরের বস্তু, আর এটাকে কি ধরলাম কি আমি m2 ভরের বস্তু। তাহলে m1 এবং m2 ভরের বস্তু কি xy প্লেনে আছে। এখন যদি m1 এবং m2 ভরের বস্তু xy প্লেনে থাকে, তাহলে কি বললাম, যদি m1 এবং m2 ভরের বস্তু xy প্লেনে থাকে তবে তবে কি হবে কি, যা মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপ, মহাকর্ষ সূত্রের কি ভেক্টর রূপ। আচ্ছা, তাহলে দেখো এই যে m1 ভরের বস্তুটা আর এটা কি হচ্ছে কি m2 ভরের বস্তু। এখন এই m1 এবং m2 ভরের বস্তুর উপর কি কি হবে না, m1 এবং m2 ভরের বস্তুর উপর কি হবে না, এই m1 ভরের বস্তুটাকে কি করবে কি অ্যাট্রাক্ট করবে m2 ভরের বস্তু। তাহলে এখান থেকে কি হবে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখানে একটা টার্ম আসবে যে m ফোর্স 1 2, আর এই m2 ভরের বস্তুটাও কি m1 ভরের বস্তু কি করবে কি অ্যাট্রাক্ট করবে। তাহলে এখানে কি হবে কি, এখানে হবে কি f21। আচ্ছা, এখানে f12 এবং f21 এটা কি না, f12 হচ্ছে কি না, আমরা সেটা বলছি যে m1 ভরের বস্তুর উপর আকর্ষণ বল, না m1 ভরের বস্তুর উপর কি আকর্ষণ বল, m1 ভরের বস্তুর উপর আকর্ষণ বল কার জন্য, ডিউ টু m2 বল m2 এর দরুন, তাহলে কি এই হলো কি মহাকর্ষ সূত্র F12 কি না m1 ভরের বস্তুর উপর আকর্ষণ বল m2 এর দরুন, মানে কি এটাকে এভাবে বলা যায় যে ফোর্স অন ওয়ান ডিউ টু 2, আর সিমিলারলি F21 কি না m2 ভরের বস্তুর উপর কি আকর্ষণ বল
আকর্ষণ বল M2 ভরের বস্তুর উপর আকর্ষণ বল M1 এর দরুন। আচ্ছা এখানে কি এটাকে কি বলতে পারি যে ফোর্স অন 2 ডিউ টু কি 1, মানে কি ওই M2 ভরের বস্তুর উপর আকর্ষণ বল M1 এর দরুন। আচ্ছা এখানে যে সিগনিফিক্যান্ট যে জিনিসগুলো আছে, মানে যে আকর্ষণ বা বিকর্ষণ বা যে সমস্ত জিনিসগুলো, সেগুলো কি প্রথম লেকচারে আছে যে কিছু বৈশিষ্ট্য, মহাকর্ষ বা গ্র্যাভিটেশনের কিছু বৈশিষ্ট্য, সেগুলো কি প্রথম লেকচারে আছে। সেখানে ডিটেইলিং ভাবে বলা আছে যে কোথায় কি হচ্ছে। এখন দেখো, এখন যদি ভেক্টর রূপ আমরা লিখতে চাই, যদি আমরা ভেক্টর রূপ লিখতে চাই তাহলে ভেক্টরের ক্ষেত্রে কি হয়, যদি কোনো যদি আমি বলি কোনো বস্তুকে যদি আমি ভেক্টর বলি বা কোনো রাশিকে যদি আমি ভেক্টর রাশি বলি, তাহলে ভেক্টরের ক্ষেত্রে কি 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 থাকে, এক তো থাকে তার মান, আর দুই থাকে কি তার ডাইরেকশন। তাহলে কি হচ্ছে কি মান ইনটু কি তার দিক, তাই তো। তাহলে কি কোনো যদি ভেক্টর রাশি বলি তাহলে তার কি থাকে কি মান এবং দিক। তাহলে আমি যদি এখানে বলি যে ভেক্টর, তাহলে সেখানে কি বলতে পারি মান ইনটু কি দিক, মান ইনটু দিক মানে কি ম্যাগনিটিউড ইনটু কি তার ডাইরেকশন হলো। আচ্ছা এখন যদি আমি এখানে করি যে কি চাই কি F12 মানে কি ফোর্স অন 1 ডিউ টু 2, তাহলে কি হবে কি, তাহলে এরও কি কি দরকার, এর মান দরকার। তার মানে কি মড F12 ইনটু তার কি দিক, মানে F12 এর কি ক্যাপ। দেখো কি করলাম কি, ভেক্টর মানে কি মান এবং দিক। আচ্ছা যদি দেখো, যদি আমি বলি যে এ ভেক্টর এ, তাহলে যদি আমি এ ভেক্টর বলি তাহলে এখানে আমাকে কি কি প্রয়োজন, তার ভেক্টরের মান ইনটু তার এ ক্যাপ, তার মানে কি। আচ্ছা এখানে এই যে 1 2 এর উপরে যে মড লাগানো হয় মানে কি অনলি শুধুমাত্র কি তার মানটাকে নির্দেশ করে, মানে পজিটিভও না নেগেটিভও না, কোনো ডাইরেকশন নির্দেশ করে না, শুধু কি তার কি হয় কি মানটা নির্দেশ করে, যার জন্য কি এখানে কি মড লাগানো হয়। আচ্ছা তাহলে এখন যদি আমি বলি যে এদের মধ্যে ডিসটেন্স কি, এটাকে আমি কি বললাম কি, এটাকে যদি আমি বলি r1 আর এটা কি বলি যদি r2, তাহলে এখান থেকে এদের যে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই ডিসপ্লেসমেন্ট ভেক্টর কি হবে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর হবে কি না r2 r1 এদের কি ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এখন দেখো, যদি আমাকে কি চাই কি, আমার কি চাই কি ভেক্টরের কি মহাকর্ষ সূত্র চাই, তাহলে আমাকে এখানে কি করতে হবে, তাহলে আমাকে করতে হবে কি এই যে মড F12, তার মানে কি, তাহলে কি চাই, তাহলে এখানে আমি বসাই মানটা কি আছে, যে মান আমরা তো সাধারণভাবে জানি যে G M1 M2 বাই কি r স্কয়ার, আর এখানে ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত হলো r2 r1, তাহলে কি করব কি মড r2 r1 এর কি হোল স্কয়ার হলো। আচ্ছা এখন কি, তাহলে এখানে কি হলো কি, এখানে শুধুমাত্র হলো যে এখানে শুধুমাত্র হলো তার কি তার ম্যাগনিটিউডটা আমি এখানে কি করলাম কি লিখলাম, তার ম্যাগনিটিউডটা আমি এখানে কি শুধু লিখলাম। তাহলে তার সাথে আর কি দরকার, যদি আমি F12 পেতে চাই তাহলে কি কি দরকার, এক তো তার মান দরকার, এক তার মান দরকার, আর দুই কি তার ডাইরেকশন দরকার। এখন দেখো এই F12 এর মানটা কি পেলাম কি G M1 M2 বাই r স্কয়ার মানে তাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর আমি কি লিখলাম কি r2 r1 এর স্কয়ার। এখন তাহলে কি এবারে আমাকে কি নিতে হবে না, তাদের যে ডাইরেকশন মানে F12 এর ক্যাপ, সেটা আমার প্রয়োজন। তাহলে কি হবে কি F12 ক্যাপ যদি চাই, তাহলে কি হবে কি r2 ভেক্টর r2 মাইনাস ভেক্টর r1 মাইনাস r2 বাই মড r2 মাইনাস কি হবে কি r1।
তাহলে এটা কি কি তার আমি কি পেয়ে গেলাম, কি এটা আমি তার পেয়ে গেলাম যে তার ডাইরেকশন। তাহলে দেখো এখন যদি F12 পেতে চাই তাহলে কি করতে হবে, কি তাকে তার মানটা আর তার কি এই যে তাদের ডাইরেকশনটা দিয়ে গুণ করতে হবে। তাহলে করো গুণ, তাহলে তার ডাইরেকশনটা কত আসছে, R2 মাইনাস R1 বাই মড R2 মাইনাস R1। আচ্ছা এখানে R1 মাইনাস R2 হলো। তাহলে এটা যদি আমি করি এবং এটা যদি করি তাহলে কি আসছে, কি তাহলে আসছে যে GM1 M2 GM1 M2 GM1 M2 আচ্ছা R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর R2 ভেক্টর R1 ভেক্টর বাই কি আসছে, কি দেখো এখানে R2 মাইনাস R1 এর স্কয়ার আরেকটা R2 মাইনাস R1, তাহলে কি হবে, কি R2 মাইনাস R1 এর কি হবে, কি হোল কিউব। তাহলে এটাই আসছে কি F1 ডিউ টু 2। তাহলে F1 ডিউ টু 2 এর মান কি আসছে, কি F1 ডিউ টু 2 এর মান কি আসছে, কি এটা। তাহলে কি আসছে GM1 M2 R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর আর তাদের কি R2 মাইনাস R1 এর মডেল কিউব। তো এটা কি আসছে, কি F1 ডিউ টু 2। আচ্ছা এরপরে আমাদের কি বের করতে হবে, কি F2 ডিউ টু 1, মানে F2 এর দরুন M2 ভরের উপর আকর্ষণ বল M1 এর দরুন কি হবে সেটা কি করতে হবে, কি সেটা বের করতে হবে। তাহলে কি সেম সিমিলার জিনিস হবে, একদমই সিমিলার হবে, শুধুমাত্র কি হবে, কি শুধুমাত্র ডাইরেকশনটা চেঞ্জ হবে। তার মানে কি ডাইরেকশনটা কি হবে, দেখো যখন আমি F21 যখন আমি বলছি কি এই বস্তুটাকে আকর্ষণ করছে তাহলে তার ডাইরেকশনটা এদিকে, আর যখন আমি বলি যে এই M2 ভরের বস্তুটা এই বস্তুটাকে আকর্ষণ করছে তাহলে কি ডাইরেকশনটা কি চেঞ্জ হবে। তাহলে ডাইরেকশনটা যখন চেঞ্জ হবে তাহলে এখানের কি পরিবর্তন ঘটবে, শুধু বেশি কিছু পরিবর্তন ঘটবে না। দেখো এখানে F1 ডিউ টু 2 এ কি আসছিল যে R1 মাইনাস R2 বাই মড অফ R2 মাইনাস R1, বাট এখানে যখন F21 আসবে F21 মানে তখন তার ডাইরেকশনটা কি কি চেঞ্জ হবে, আগের দিকে কি একটা শুধু কি মাইনাস আসবে R2 মাইনাস R1 মড R2 মাইনাস R1। তাহলে দেখো সিমিলার জিনিস, তার মানটা তো তার ম্যাগনিটিউডটা তো সেম, প্রত্যেকটা ক্ষেত্রে তার ম্যাগনিটিউডটা সেম বাট ডাইরেকশনটা চেঞ্জ হবে। তখন কি আসবে, এই সেম সূত্রই আসবে। এটা কি আসছিল, কি F1 ডিউ টু 2 আর এখানে কি আসবে, কি F2 ডিউ টু 1। কি হবে, কি সেম জিনিস আসবে, শুধু কি আগের দিকে একটা কি মাইনাস লাগবে GM1 M2 বাই মড অফ R2 মাইনাস R1 এর হোল কিউব আর R2 মাইনাস R1 এর কিউব। তাহলে দেখো এখান থেকে তাহলে কি দেখতে পাচ্ছি যে যদি এখানটা মুছে দেখতে চাই তাহলে কি আসবে, দেখো তাহলে এখান থেকে আসবে যে তাহলে দেখো তাহলে এখানে কি আসবে, কি এখানে আসবে যে F1 ডিউ টু 2 কি আসছিল, F1 ডিউ টু 2 কি আসছিল, কি তার ম্যাগনিটিউড মানে মানটা কি ছিল যে GM1 M2 বাই R2 মাইনাস R1 এর হোল স্কয়ার ইনটু কি আসছিল, কি R2 R1 মাইনাস R2 বাই R2 মাইনাস R1 এটা আসছিল। তাহলে এটাকে থেকে কি এটাকে যদি সলভ করি তাহলে কি আসছিল যে এইটা GM1 M2 ইনটু R2 ভেক্টর মাইনাস R1 ভেক্টর বাই কি R2 মাইনাস R1 এর কি হচ্ছে, কি হোল কিউব। এটা F1 ডিউ টু 2। এবার যদি বলি F2 ডিউ টু 1 তাহলে কি হবে, কি তাহলে হবে যে GM1 M2 বাই R2 মাইনাস R1 ইনটু শুধু কি একটা কি তার ডাইরেকশনটা চেঞ্জ হবে, শুধু কি আগের দিকে মাইনাস আসবে R1 মাইনাস R2 বাই R2 মাইনাস R1। তাহলে কি আসছে, কি মাইনাস GM1 M2 বাই কি
r2 মাইনাস r1 এর হোল কিউব ইন্টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, তাহলে কি এইটাই আসবে। তাহলে দেখো একটা কি জিনিস দেখতে পাচ্ছি যে f1 কি দেখতে পাচ্ছি, f1 ডিউ টু 2, f1 ডিউ টু 2 তার অপোজিট কি f2 ডিউ টু 1। তাহলে দেখো, তাহলে এখান থেকে কি আসছে কি, তাহলে এখান থেকে আসছে যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে f1 ডিউ টু 2 মানে f1 ডিউ টু 2, f1 ডিউ টু 2 কি হচ্ছে কি মাইনাস f2 ডিউ টু কি হচ্ছে কি 1। তাহলে ভেক্টরের সরি নিউটন মহাকর্ষ সূত্রের ভেক্টর কি সিগনিফাই করে বা কি সিগনিফাই করে যে 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 মানটা আসবে সেটা কি হবে কি ইকুয়াল এন্ড অপোজিট হলো। দেখো ইকুয়াল এন্ড অপোজিট সেটাই হচ্ছে কি এর মান আসবে। এবার দেখো, এবারে অনেকে কি করবে কি, অনেকে আসবে এসে কি কমেন্ট করবে স্যার বুঝতে পারছি না। আরে ভাই বুঝতে পারছো না যদি আবার একবার করে দেখো, দেখো এটা বুঝার কি আছে। দেখো ভেক্টরের মান এবং দিক, দেখো ভেক্টরের কি দরকার মান এবং দিক। তাহলে f12 ভেক্টর যদি বলি তাহলে তার কি লিখতে হবে, মান লিখতে হবে। f12 ইন্টু f ক্যাপ তার কি মান ইন্টু দিক। আমি তাহলে মানটা পেয়ে গেলাম কত, gm1 m2 বাই r2 মাইনাস r1 স্কয়ার, আর তার দিকটা কি পেলাম, দিকটা পেলাম এটা। তাহলে সেম জিনিস আমি যদি এটাকে বসাই তাহলে কি আসবে এটা, আর f2 ডিউ টু 1 সেম জিনিস, শুধুমাত্র কি তার দিকটা কি হবে কি শুধু চেঞ্জ হবে, যার জন্য কি আগে থেকে কি একটা কি আসবে কি মাইনাস চিহ্ন। তো এবার যারা ভেক্টর পড়নি তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রে মনে হবে যে ভেক্টর আমি তো এটা তো বুঝতে পারলাম না স্যার এটা কি হলো। তো দেখো প্রত্যেকের ফিজিক্স পড়ার আরো একটা নির্দিষ্ট রুলস আছে যে তোমাদেরকে কি করতে হবে কি না, তোমাদেরকে সবসময় সিকোয়েন্স ওয়াইজ চলতে হবে, বইয়ের সিকোয়েন্স ওয়াইজ চলতে হবে ফিজিক্স পড়ার জন্য। যেমন প্রথমে কি বেসিক ম্যাথ বা ক্যালকুলাসের যে বেসিক্স কিছু, গ্রাফের বেসিক্স কিছু, এরপরে কি এরপরে তোমাদের আসতে হবে কি ভেক্টর। ভেক্টর ছাড়া পুরো ফিজিক্স অচল বা অসম্ভব। যেমন যেমন ধরো তুমি যদি নিউটনস ল অফ মোশনে যাও, সেখানে কি দেখতে হবে কি, সেখানে তোমাকে কি কম্পোনেন্ট নিতে হবে, তোমাকে কি কম্পোনেন্ট নেওয়া জানতে হবে। আর সেই কম্পোনেন্টটা কোথা থেকে জানবে, সেই কম্পোনেন্টটা জানবে কি তুমি এই ভেক্টর থেকে। অনেক অনেক স্টুডেন্টকে দেখেছি যে কম্পোনেন্ট বা অ্যাঙ্গেল কোথা থেকে নেব, কোথা থেকে কম্পোনেন্ট নিব সেটাই তারা বুঝতে পারে না। তো তাদের ক্ষেত্রে কি তখন এফবিডি তেও অসুবিধা, তাদের সবই অসুবিধা। তো সেক্ষেত্রে কি, সেক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্স পড়ার ক্ষেত্রে সিকোয়েন্স ওয়াইজ তোমাদেরকে চলতে হবে। সবার আগে কি, সবার আগে বেসিক্স ম্যাথ, তারপরে কি, তারপরে ভেক্টর, এবং তারপরে যে ওয়ান ডাইমেনশনাল মোশন, টু ডাইমেনশনাল মোশন, এইভাবে কি বইয়ের সিকোয়েন্স ওয়াইজ চলতে হবে। তুমি যদি ভাবো যে আমি ওই ভেক্টরটা থেকে বাদ দিয়ে আমি অন্য কোথাও চলে যাব, তাহলে কি সেক্ষেত্রে কি একটা টাইম আসবে, সেই টাইমে গিয়ে দেখতে পাবে কি তোমাদের আর সেই কোশ্চেন তোমাদের দ্বারা সলভ হচ্ছে না। যেমন যেমন যদি তুমি নিউটনস ল অফ মোশনে যাও, সেখানেও কি দেখতে পাবে কি ভেক্টর করা নেই। যখন তুমি ফ্রি বডি ডায়াগ্রাম করবে তখন কি দেখতে পাবে কি তোমার দ্বারা কি আর হচ্ছে না। যদি দুটো স্ট্রিং কে এভাবে ঝোলানো থাকে তাহলে সেখান থেকে বলো যে টান কত, সেখান থেকে তোমাকে কম্পোনেন্ট নেওয়া জানতে হবে, তবেই কি তুমি পারবে সেটা করতে। তো চলো, এই হলো কি আমাদের কি ভেক্টর রূপ, মহাকর্ষ সূত্রের কি ভেক্টর রূপ। আচ্ছা, এরপর মহাকর্ষ সূত্রের ভেক্টর রূপের পর আমরা কি দেখব না, আমরা দেখব যে সুপারপজিশন প্রিন্সিপাল বা উপরিপাতের নীতি, যেটা কি, যেটা কুলম্বের সূত্রেও আছে এবং কি আছে কি এখানেও আছে। কুলম্বের সূত্র এবং এখানে দুটো জায়গাতেই কি আছে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি সাধারণভাবে ভাবি যে ভেক্টরের যে রূপটা আমরা তো দেখলাম, এরপর যদি আমি বলি
এরপর আমাদের টপিক কি, উপরিপাতের নীতি। উপরিপাতের নীতি, উপরিপাতের নীতি বাকি সুপারপজিশন প্রিন্সিপাল। আচ্ছা, তার আগে একটা কথা বলো যে আমরা মহাকর্ষ সূত্রে কি দেখলাম, যে মহাকর্ষ সূত্রে দেখলাম যে যদি দুটি বস্তু থাকে, মানে যদি m1 এবং m2 ভরের বস্তু থাকে, তবে কি তারা একে অপরকে কি অ্যাট্রাক্ট করবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। কিন্তু রিয়েল লাইফ ঘটনা যদি আমি বলি, যে দুটো মানুষ আছে, একজন আরেকজনের সাথে প্রেম করছে, তো তখন কি হবে, কি তখন একে অপরকে কি করবে, কি অ্যাট্রাক্ট করবে, মানে তাদের ভালোবাসাটা বাড়বে। কিন্তু যখনই ওই দুজনের মধ্যে আরো একজন তৃতীয় ব্যক্তি আসবে, তো সেক্ষেত্রে কি ঘটনা ঘটবে, সেটাই কি বলেছে, কি উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। তাহলে কি বললাম, যে আমরা মহাকর্ষ সূত্রে দেখলাম যে যদি দুটো বস্তু থাকে তাহলে কি তারা পরস্পর কি করবে, কি অ্যাট্রাক্ট করবে। তো সিমিলারলি যে সাধারণ আমাদের জীবনে যে দুটো যদি মানুষ থাকে, তারা কি একে অপরকে কি ভালোবাসবে এবং অ্যাট্রাক্ট করবে। কিন্তু যদি ওই দুটো মানুষের মধ্যে আরেকজন তৃতীয় ব্যক্তি আসে, তাহলে সেক্ষেত্রে কি ঘটবে, সেটাই কি উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। দেখো উপরিপাতের নীতি কি না, আমি ধরলাম কি এটা একটা কি এম নট, কি এটা কি, এটা একটা এম নট, এম নট একটা মাস হলো। আচ্ছা, এই এম নট মাস মানে কি, এটা ধরো একটা কেউ মানুষ, এবার এই মানুষের সাথে কি আরেকজনের কি হলো, কি অ্যাট্রাকশন হলো। আমি কি ধরলাম, কি যেটা হচ্ছে কি m1 এর সাথে কি হলো, কি অ্যাট্রাকশন হলো। আচ্ছা, m1 m0 এর সাথে m1 এর যখন অ্যাট্রাকশন হলো, কি তাদের মধ্যে ভাব বিনিময় হলো। ভাব বিনিময় হওয়ার পরে কি হলো, কি আমি তোমাকে অ্যাট্রাক্ট করব, তুমি আমাকে অ্যাট্রাক্ট করো, হলো। এই হলো কি m1 এবং m2, যাদের মধ্যে কি আমি যদি ডিসটেন্স যদি বলি r1 হলো। আচ্ছা, কিছুদিন চলার পর এই m0 এর জীবনে কি হলো, কি আরো একজন আসলো। কি হলো, কি এই m0 এর জীবনে কি আরো একজন আসলো, যে হচ্ছে কি m2 হলো। আচ্ছা, m2 কি বললো, কি তুমিও আমাকে অ্যাট্রাক্ট করো, আমিও তোমাকে অ্যাট্রাক্ট করব, হলো। এরপরে কি আরো একজন এখানে এলো, কি m3 m0 কে বললো, কি তুমিও আমাকে অ্যাট্রাক্ট করো, আমিও তোমাকে অ্যাট্রাক্ট করব, তুমি আমি একসাথে থাকবো। যেমন হয় না যে ক্লাস 10 এর মার্কশিট বলে না, ক্লাস 10 এর মার্কশিট আর ক্লাস 12 এর গার্লফ্রেন্ড কোথাও কাজে লাগে না, এটাও সেম জিনিস। যে m0 এবং m3 দুজনে বললো যে তুমি আমাকে অ্যাট্রাক্ট করো, আমিও তোমাকে অ্যাট্রাক্ট করব, তারপরে আমরা কি ঘর সংসার তৈরি করব। বাট কনফিউশন এখানে কি, যে যখনই কি হলো, কি যখনই এখানে m0 এর সাথে প্রথমে কি ছিল, কি m1 এর রিলেশনশিপ ছিল, m0 এর সাথে কি m1 এর রিলেশনশিপ ছিল, কিন্তু তারপরে কি হলো, কি আবার m0 এর জীবনে m2 আসলো, আবার m0 এর জীবনে m3 আসলো। তাহলে এই m0 এর সাথে m1 এর যে ভালোবাসাটা ছিল, সেটা কি কোনো পরিবর্তন ঘটবে? বাস্তবিক জীবনে তো পরিবর্তন ঘটবে, কিন্তু কিছু কিছু মহানুভব ব্যক্তি আছে যারা একদম মাস্টার এসবে, তো তাদের ক্ষেত্রে পরিবর্তন ঘটবে না। তো উপরিপাতের নীতিতেও কি না, যদি এই m0 এবং m1 ভরের বস্তুর উপর কোন রকম কি পরিবর্তন ঘটবে না, আর m0 আর m3 এর উপরে যে m0 m3 কে যে
ফোর্সটা লাগাবে সেই ফোর্সটাও কি সেম হবে। আর এম নট আর এম টু এর উপর যে ফোর্সটা লাগাবে সেটাও কি কোনো রকম পরিবর্তন ঘটবে না। তার মানে কি, তার মানে এটাই বোঝাচ্ছে যে যদি যদি এই এম নটের জীবনে যদি এই এম নটের সাথে এম ওয়ান এর যে অ্যাট্রাকশন ফোর্সটা ছিল সেটা কি আনচেঞ্জ থাকবে, এবং এম নটের সাথে আবার যদি এম টু এসে পৌঁছায় তো এম টুর সাথেও কি কি আনচেঞ্জ থাকবে, এবং এম নটের সাথে এম থ্রি এর যে ফোর্সটা ছিল সেটা কি আনচেঞ্জ থাকবে। এবং তখন কি হবে কি, তাদের যে নেট ফোর্সটা হবে এফ নেট, তাদের কি হবে কি ভেক্টর সামের বরাবর, মানে কি এফ ওয়ান প্লাস এফ টু প্লাস এফ থ্রি। তার মানে কি, আমি যদি বলি যে এটা এফ ওয়ান, এটা কি ছিল কি, এটা কি এফ ওয়ান ফোর্স লাগছিল, এটা এফ টু ফোর্স, আর এটা কি এফ থ্রি ফোর্স হলো। তাহলে কি হচ্ছে কি, তাহলে তাদের এফ নেট কি হচ্ছে কি এফ ওয়ান এফ টু অ্যান্ড এফ থ্রি রিমেন্স কি থাকবে কি আনচেঞ্জ থাকবে। তো এখন অনেক আবার কোশ্চেন আছে যে অফলাইনে কোশ্চেন হয় যে স্যার এখন প্রেম করা যাবে কি করা যাবে না, এখন প্রেম করা যাবে কি প্রেম করা যাবে না। তো দেখো, তোমাদেরকে যদি আমি বলি যে তোমরা প্রেম করো না, তোমরা কি আমার কথা শুনবে? তোমরা প্রেম তো করবেই। তো তার থেকে ভালো জিনিস যে তোমরা প্রেম করবে, এবং প্রেম হওয়াটা এই বয়সে আমি মনে করি যে এটা স্বাভাবিক জিনিস, কারোর প্রতি অ্যাট্রাকশন ফিল করাটা। কিন্তু তোমরা সব থেকে বড় ভুল যেটা করো সেটা হলো কি, পড়াশোনাটাকে কি করো, তাহলে কি ম্যানেজ করো, প্রেমটাকে ম্যানেজ করো না। তো আমি সেক্ষেত্রে বলবো যে প্রেমটাকে ম্যানেজ করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করো। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় কি হয় কি, তোমাকে এক্সপিরিয়েন্স নিতে হয়। তার মানে কি বললাম, যে আজকে ধরো তুমি বাইরে বেরালে না, তুমি কোথাও গেলে না, তুমি বাকি 5টা লোকের সাথে মিশলে না, কিন্তু তাহলে কি তোমার সেই ডেভেলপমেন্টটা হলো না যে কোন মানুষটা ভালো এবং কোন মানুষটা খারাপ। তো কি প্রেম করো, কোনো অসুবিধা নেই, কিন্তু পড়াশোনাটাকে কি করো কি ম্যানেজ করো না। পড়াশোনাটাকে পড়াশোনার মতো চালাও, কিন্তু প্রেমটাকে কি করো কি ম্যানেজ করো। তবেই দেখবে কি একটা টাইমে কি ঠিকঠাক জায়গায় তোমরা কি এস্টাবলিশ হবে। তো দেখো, এই হলো কি উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল। আচ্ছা, এই উপরিপাতের নীতি বা সুপারপজিশন প্রিন্সিপাল যদি আমরা ছোট্ট একটা অঙ্ক করি তাহলে কি হবে কি, ছোট্ট অঙ্ক যদি করি যে বলা হলো যে যেটা একটা কি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের কি সাইড লেন্থ কি এ, এ এবং এ। আচ্ছা, এই সমবাহু ত্রিভুজের কি কর্নারে কি এম ভরের মাস রাখা আছে, এম এম। এখন যে কোনো একটি এম ভরের মাসের জন্য তাদের মধ্যে কি ফোর্স নির্ণয় করো। তাহলে আমি কি ধরলাম যে আমি যদি বলি যে আমি এই এম ভরের মাসের জন্য কি তাদের মধ্যেকার কি ফোর্স নির্ণয় করব, তাহলে দেখো এই যে m1, এই যে m ভরের বস্তুটা, এই m ভরের বস্তু কি করবে অ্যাট্রাকশন করবে, আবার এই m ভরের বস্তুকে কি করবে কি অ্যাট্রাকশন করবে। তাহলে দেখো, যখন দুটো ভেক্টর হচ্ছে তাহলে তার এটা কি রেজাল্টেন্ট ভেক্টর হবে। তাহলে যদি রেজাল্টেন্ট ভেক্টর হয়, আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে একটা কোণ কত ডিগ্রি হবে 60 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 60 ডিগ্রি হয়, দেখো ভেক্টরের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, যদি 0 ডিগ্রি হয়, যদি 0 ডিগ্রি হয় তাহলে ফোর্সটা কি হবে কি 2f এর, তার মধ্যেকার ফোর্সটা কি হবে কি 2f এর বরাবর হবে। আচ্ছা, আর যদি কোনো অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রির বরাবর হয় তাহলে তার ফোর্সটা কি হবে কি √3f এর বরাবর হবে। আর যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে কি হবে কি এফটা কি হবে কি এফটা হবে কি √2f এর কি হবে কি বরাবর হবে। তাহলে দেখো এখানে কি হচ্ছে, দেখো
এখানে কি যদি এই ভেক্টর আর এই ভেক্টর কি হয়, তাহলে তার রেজাল্টেন্ট ভেক্টর মাঝ বরাবর হবে কোথাও না কোথাও। আর এর মাঝ বরাবর যে অ্যাঙ্গেল, এটা হচ্ছে কত, 60°। তাহলে যদি থিটা সমান যদি 60° হয়, তাহলে এফ সমান কি হবে, কি √3f। √3f সমান কি হবে, কি √3 ইন্টু এফ। এফ মানে কি হবে, কি এফ মানে হবে যে জি এম ইন্টু এম, জি এম ইন্টু এম বাই কি হবে, কি তার সাইড লেন্থ এ, তাহলে কি হবে, কি এ স্কোয়ার। এটাই হবে কি, এটাই হবে কি অ্যান্সার। দেখো অনেকের কোশ্চেন থাকবে যে স্যার এই থিটা সমান যদি 0° এবং থিটা সমান যদি 60° হয়, থিটা সমান 0 এবং থিটা সমান যদি 60° হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কোথা থেকে আসছে। দেখো যারা ভেক্টরের ক্লাস করনি তারা কি ভেক্টরের ক্লাস আগে করে আসো। এই কারণের জন্যই আমি বলি যে ফিজিক্স পড়তে গেলে কি ফিজিক্সকে সিকোয়েন্স ওয়াইজ পড়ো, আগে বেসিক ম্যাথ, তারপর ভেক্টর, তারপরে কি বাকি যেমন যেমন চ্যাপ্টার আছে তেমন তেমন চ্যাপ্টার করা উচিত। তো আজকের মতন এইটুকুই। তো যাবার আগে যে যারা যারা এটা মনে করো যে হচ্ছে না, যে আমার দ্বারা ফিজিক্স হচ্ছে না, আমি বারবার ভুল করছি, তো তাদের জন্য একটাই, যে ভুল মানে কি, ভুল ভুল করা মানে থেমে যাওয়া নয়। ভুল করা মানে থেমে যাওয়া নয়। তো ভুলটা কি না, ভুলটা হলো কি সাফল্যের একটা আগের স্টেপ। তুমি যখনই সাফল্য পেতে যাবে তার আগে কি তোমাকে ভুল করতে হবে। তো সেক্ষেত্রে কি ডিমোটিভেট হওয়ার কিছুই নেই, আস্তে আস্তে করতে থাকো, লেগে থাকো, একদিন দেখবে কি এই সাবজেক্ট তোমাদের কি ভালোবাসার সাবজেক্ট এবং তোমাদের প্রিয় সাবজেক্ট হয়ে উঠবে। আর আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নেক্সট লেকচারে।